জয়যাত্রা সাপ্তাহিক আয়োজনে সকলকে স্বাগতম। আজকে শুক্রবার আমরা নিয়মিত আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা শিরোনাম থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সংকট ও দুর্যোগে শেখ হাসিনার লাইফলাইন। এটা কি শুধুমাত্র আজকের আলোচনার বিষয় না, আমাদের সবসময়ের আলোচনার বিষয় হওয়া উচিত এবং ছিল, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা জানেন যে অবৈধ দখলদারি ইউনূসের লুটপাটে শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ এবং আমাদের সমৃদ্ধ বাংলাদেশ আজকে একেবারে শূন্য প্রায়। এর মধ্যে লেগে গেছে মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং বিশ্বযুদ্ধের একটা আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বজুড়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং বাংলাদেশ কিন্তু এই আতঙ্ক থেকে মুক্ত নয়। নিরপেক্ষ পররাষ্ট্রনীতির বাংলাদেশকে বানানো হয়েছে পরাশক্তির ক্রীতদাস এই মুহূর্তে। জ্বালানি সরবরাহ থেকে শুরু করে অর্থনীতির প্রতিটা সেক্টরে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে এবং সার্বভৌম দেশের যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল সেটাও অনেকটা রহিত। এবং জননেত্রী শেখ হাসিনার যে কর্মপদ্ধতি বাংলাদেশকে কিন্তু প্রতিবার এ ধরনের সংকট থেকে উদ্ধার করেছে। শেখ হাসিনা যাই করেছেন নীরবে করেছেন, তার শো অফ ছিল না, সেগুলো নিয়ে তিনি সেভাবে ক্রেডিটও নেননি, কিন্তু তার এই ক্রেডিট এখন অন্যরা নেওয়া শুরু করেছে। বাংলাদেশের সংকট বলি দুর্যোগ বলি সবকিছুর মোকাবেলায় কিন্তু শেখ হাসিনার রূপকল্প যেটা সেটাই এখন পর্যন্ত বিরাজমান। আমরা এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের অ্যাক্টিভিস্ট কাজী মামুন আছেন আমাদের সাথে, আছেন আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞ আমিনুল হক পলাশ এবং আছেন আমাদের শিক্ষক ও গবেষক ডক্টর রাহান জামিল। তিন ভাই বেরাদার, আপনাদেরকে স্টুডিওতে স্বাগতম। অনেক ধন্যবাদ আপা। মামুন, বেশিক্ষণ সময় নিয়ে অনেক কিছু বলতে চাই না, আমি অনেক কথা বলে ফেলেছি। যে আমরা দেখতে পাচ্ছি যে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং বিশ্বজুড়ে এটা নিয়ে যে একটা আশঙ্কা দেখা দিয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে রাশিয়ার তেল আমদানির জন্য আমরা দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছি। এবং বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে যেই পাইপ নির্মিত হয়েছিল ভারতের সাথে, সেই পাইপ দিয়ে কিন্তু আমরা ডিজেল আমদানি করা হয়েছে ইতিমধ্যে। এই যে বিষয়গুলো একটা আরেকটার সাথে রিলেটেড এবং এ নিয়ে যে একটা বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি এবং আমাদের আঞ্চলিক রাজনীতি, এই তিনের মিশেলে আপনি এই জিনিসগুলোকে কিভাবে বিশ্লেষণ করতে চাচ্ছেন? ধন্যবাদ আপা। যেকোনো একটা ক্রাইসিস যখন হয় তখন আসলে মানে আপনি যখন একটা সলিউশন খুঁজতে যান, একটা দেশ বা একটা অর্গানাইজেশন এটার যে কারেন্ট যে স্ট্যাটাস থাকে সেই স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করে যে আপনি যে ফাইটটা করতেছেন যে ওই ক্রাইসিসটাকে মোকাবেলার জন্য সেটা আপনি কিভাবে করতে পারবেন। এই যে আমরা একটা এখনো এই যে বাংলাদেশ নিয়ে আমরা যে লড়াইটা করছি বা আমরা ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা করছি বা আমরা উঠে দাঁড়ানোর যে চেষ্টা করছি, এই চেষ্টাটা আমরা করতে পারছি কারণটা হচ্ছে যে আমরা 1971 সালকে স্বাধীন দেশ পেয়েছিলাম। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গিয়েছিল বলেই কিন্তু আমরা আজকের এই লড়াইটা করতে পারছি। সো আমি মানে প্রিয় দর্শক যারা আমাদের সাথে আজকে জয়েন করেছেন, আমি আপনাদেরকে কয়েকটা জিনিস একটু উল্লেখ করব। আমাদের সাথে মানে আমাদের সহযোদ্ধা যারা আছেন আপনারাও বিষয়গুলো হয়তো জানেন খুব ভালো করেই এবং এবং সংখ্যাগুলো যে নাম্বারগুলো আমি উল্লেখ করছি হয়তো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু মোদ্দা কথা যেটা যে আপনারা নিজেরাও এই এই এক্সপিরিয়েন্সটা নিজেরাই পাচ্ছেন আসলে এখনকার বর্তমান বাংলাদেশে। তো আপা আপনার যেই এটা মানে যে বিষয়টা নিয়ে আপনি উত্থাপন করেছেন, আমি তিনটা বাস্তব তথ্যের আলোকে আসলে বিশ্লেষণ করতে চাই। একটা হচ্ছে যে এখানে তিনটা বিষয়, একটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা, আরেকটা হচ্ছে কৌশলগত অবকাঠামো, আর তৃতীয় যেটা সেটা হচ্ছে যে পররাষ্ট্রনীতি যে আমাদের সেটার যে একটা স্বাধীনতা। এই তিনটা ক্ষেত্রেই আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে শেখ হাসিনার সময়ে নেওয়া সিদ্ধান্তগুলোই ছিল আসলে বাংলাদেশের জন্য এখন যেগুলো আসলে লাইফলাইন হিসেবে কাজ করছে। তো প্রথম আসেন আমরা জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলি। জ্বালানি নিরাপত্তা প্রথমত মানে বিএনপি সরকার যেখানে আমাদেরকে 5-6 হাজার মেগাওয়াটের বিদ্যুৎ রেখে দিয়ে গেছে, তার 3-4 গুণ বেশি বিদ্যুতের উৎপাদন আমরা করছি এখন। বর্তমানে আমরা রূপপুর প্রকল্পের কথা জানি। বাংলাদেশ রূপপুর প্রকল্পের মাধ্যমে প্রথমে আসলে যেই মানে $12.65 বিলিয়ন খরচ করে যেটার 90%ই টাকা আসলে রাশিয়াই দিয়েছিল। আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি 2400 মেগাওয়াট বিদ্যুৎ। সো এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই যে সারা দুনিয়াতে একটা এনার্জি ক্রাইসিস চলছে এখন, এই প্রকল্পটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ পৃথিবীর 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। এখানে মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে এই যে সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা, মানে পুরো দুনিয়াটাই তো একটা পোলারাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই জায়গায় শেখ হাসিনা একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন যে মানে আমরা রূপপুর প্রকল্পটা করব, আমরা রাশিয়া থেকে মানে তখন যেই পার্টনারশিপটা করেছিল এবং সেটা এখন আমরা আমাদের কাজে লাগছে। আমি
দর্শকদের মধ্যে অনেকেরই হয়তো বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল সে ২০০১ থেকে ৬ সেই সময়ের কথা মনে আছে। লোডশেডিং কি ছিল সেটা আপনারা জানেন। বিদ্যুতের জন্য, সারের জন্য রাস্তায় মানুষ মরেছে সেগুলো আপনারা দেখেছেন। গত ১৫ বছরে কিন্তু আমরা সেটা দেখিনি। আর গত ১৫ বছর মানে আমি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনকালের যে সময়টা, যে সময়টা আসলে বাংলাদেশের এখনকার লড়াইয়ের ব্যাকগ্রাউন্ডটা করে দিয়েছে, সেই সময়টা কিন্তু আমরা এটা দেখিনি। অবকাঠামোর কথা বলি আমি। আপনার এই পাইপলাইন নিয়ে যে কথা হয়েছে, ইন্ডিয়ার সাথে যে পাইপলাইন নিয়ে প্রায় ১৩১.৫৭ কিলোমিটার যে পাইপলাইন যেটা ২০২৩ সালের ১৮ মার্চ উদ্বোধন করা হয়, এটা নিয়ে কত সমালোচনা যে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে, এই হবে, সেই হবে। অথচ এই জরুরি পরিস্থিতিতে যখন আমাদের ইন্ডিয়া থেকে যখন ডিজেল আনার প্রয়োজন পড়ছে, তখন কিন্তু আবার এই পাইপলাইনই কাজে লাগবে। সো এই যে দূরদর্শিতা, যে এই যে মানে এটা নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছিল যে আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। এবং কিন্তু দেখা যাচ্ছে যে এটাই আবার হচ্ছে যে একটা ব্যাকআপ একটা লাইফলাইন হিসেবে চলে আসতেছে। সেখানে মানে একটা বিষয় এখানে খুবই স্পষ্ট যে মানে গত কয়েক বছরে ভারতকে নিয়ে রাজনৈতিকভাবে অনেক ধরনের বক্তব্য হয়েছে, এবং যেমন সেভেন সিস্টার আলাদা করে দেয়া, ভারত বিরোধী নানান ধরনের স্লোগান। কিন্তু বাস্তব অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে প্রায়োগিক যে সিদ্ধান্তগুলো শেখ হাসিনা নিয়েছিলেন, ভারত থেকে মানে আমদানি রপ্তানি, বাণিজ্য থেকে শুরু করে চীনের সাথে সম্পর্ক, রাশিয়ার সাথে সম্পর্ক, এমনকি পশ্চিমা বিশ্বের সাথেও যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যে একটা ব্যালেন্সড একটা অবস্থার মধ্যে ছিল বাংলাদেশ, সেই অবস্থার সাথে বাংলাদেশের এখন বর্তমান অবস্থা কোনোভাবেই তুলনা করা যাবে না। একটা বিষয় খুব সরল, আমি জানি অন্যান্য যারা আছেন আমাদের বক্তব্য রাখবেন, আপনারা বিষয়গুলো আরো ভালোভাবে মানে বিশ্লেষণ করতে পারবেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৌশল ছিল মানে বহুমুখী জ্বালানি উৎস, যেটা আসলে এই ব্যালেন্সটা জরুরি। আপনি শুধুমাত্র একটা সোর্সের উপরে ডিপেন্ড করতে পারবেন না, শুধু রাশিয়ার উপরে, শুধু মানে আমেরিকার উপরে ডিপেন্ড করে পারবেন না। এই যে এই বর্তমান পৃথিবীতে তারাই ভালো করছে, তারাই টিকে থাকছে যারা আসলে এনার্জি সাফিসিয়েন্ট। এই এনার্জি সাফিসিয়েন্সির জন্যই আসলে আমাদের এই পার্টনারশিপ গুলো জরুরি ছিল, এবং যেটা শেখ হাসিনা করে দিয়ে গেছেন। এখন মানে বর্তমানে যার ফলে বাংলাদেশ আসলে মানে কি বলবো, যে বাংলাদেশের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াগুলো সম্ভব ছিল আসলে এই যে পারস্পরিক সম্পর্কগুলো শেখ হাসিনা করে দিয়েছিলেন সেটার জন্যই। কিন্তু এখন কি হচ্ছে? এখন আমরা হচ্ছে আমেরিকার কাছ থেকে অনুমতি চাচ্ছি যে আমরা রাশিয়ার তেল কিনতে পারবো কি পারবো না। আপনি চিন্তা করে দেখেন যে একটা দেশ, আপনি মানে আপনারা চাকরি করছেন, কাজ করছেন, আপনি ৳১০০ রোজগার করছেন। আপনি ৳১০০ কোথায় খরচ করবেন, কার কাছ থেকে চাল কিনবেন, এটা যদি আপনার প্রতিবেশী কেউ একজন ঠিক করে, বা অন্য কেউ একজন বলে দেয় যে না, অমুকের কাছ থেকে তুমি চাল কিনতে পারবে না, তোমাকে বেশি দামে আমার কাছ থেকেই কিনতে হবে, বা অমুকের কাছ থেকে তুমি নিতে পারবে না, তুমি না খায়া থাকো, তখন আপনার কাছে কেমন লাগবে? সো বাংলাদেশ, আমার কাছে প্রিয় দর্শক যারা আমাদের সাথে এই অনুষ্ঠানটা দেখছেন, আমার কাছে একটা প্রশ্ন যে আপনাকে যদি এইভাবে চাপিয়ে দেয়া হতো, আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি আপনার মানে ছেলে সন্তানদের জন্য, মেয়ে সন্তানদের জন্য, পরিবারের জন্য, আপনার বাবা-মার জন্য কিছু একটা করতে চাচ্ছেন, কিছু একটা কিনতে চাচ্ছেন। কিন্তু আপনাকে বলতেছে যে না, আপনি পারবেন না। আপনাকে অনুমতি নিতে হবে কার? আমেরিকার অনুমতি নিতে হবে। আমার ঘরে তেল নাই, আমার ঘরে লাইট নাই, আমার ঘরে খাবার নাই, আমেরিকার অনুমতি নিতে হবে আমার। কেন? দেশটা কে বিক্রি করেছে আমেরিকার কাছে? কবে আমরা আমেরিকার অনুমতি নিয়েছিলাম? আমি শুধুমাত্র এই প্রশ্নটা রেখে আমি আসলে এই আপাতত বক্তব্য শেষ করতে চাই। আপা। থ্যাংক ইউ মামুন। আমি গতকাল একটা প্রোগ্রামে বলছিলাম যে ধরেন কথার কথা, জামাত বা বিএনপি একটা পদ্মা সেতু বানিয়েছে। তাদের একটা পদ্মা সেতু লাভার্স অফ বাংলাদেশ নামে ৫০,০০০ লোকের একটা পেজ থাকতো, এবং তারা ৫ কোটি বট দিয়ে এটা প্রচারণা চালাতো। আমরা আমাদের যেই কর্মকাণ্ড, যে বিশাল কর্মকাণ্ড আমরা করেছি, সেটার জন্য আমরা প্রচার প্রসারণা তো চালাইনি, এবং আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতি কোনো কৃতজ্ঞতাও কখনো পেশ করিনি সত্যিকার অর্থে। আমরা উনার অর্জনকে নিজের অর্জন বলে এখন মানে প্রচারে নেমে গিয়েছি। এটা একটা উদাহরণ হচ্ছে গিয়ে ফ্যামিলি কার্ড, তাই না? বিরাট একটা প্রচারণা চলছে। অথচ এই যে আমরা সোশ্যাল সেফটি নেট বলি, এটার আন্ডারে উনি কত কিছু করেছে, কত ধরনের সুযোগ সুবিধা মানুষকে দিয়েছে, এগুলা নিয়ে কিন্তু কোনো প্রচার করা হয়নি, এবং মানুষকে সেভাবে বলা হয়নি। উনি ভেবেছেন কাজ করে যাব, মানুষ তো সেটার ফলাফল এমনিতেই দেখবে। আমি ডক্টর রায়হান জামিলকে বলতে চাচ্ছিলাম যে এই যে বিশাল প্রচারণা এখন চলছে, সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক যেটা উনি তৈরি করে গিয়েছেন, সেগুলো বাংলাদেশের নিম্নবিত্ত দরিদ্র মানুষকে কিন্তু সুরক্ষিত করেছিল। এই যে উনার একটা প্রক্রিয়া, উনি যে সারাক্ষণ দেশ নিয়ে ভেবেছেন, এই নিয়ে আপনি অনেকবার বলেছেন যে আপা এই ভাতা, ওই ভাতা, এই ভাতা, এভাবে এভাবে উনি প্রোভাইড করেছেন।
মানুষ তো ভুলে যায় ডক্টর রায়হান জামিল, এই জন্য বলছি একটু মনে করিয়ে দিবেন মানুষকে। ধন্যবাদ আপা। সবাইকে আসসালামু আলাইকুম। যারা সরাসরি শুনছেন, দেখছেন এবং যারা পরে দেখবেন, সবাইকে স্বাগতম। আমাদের বিষয় আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি, ব্যাপারটা দলীয় কোনো দৃষ্টিকোণ থেকে না। আমার অনুরোধ থাকবে আপনার অনুষ্ঠানটা যারা দেখছেন, শুনছেন, নিজেরা একটু চিন্তা করে দেখবেন। যেমন মামুন জিল্লা বলছিলেন যে একজনের তৈরি করা জিনিস বা আরেকজনের কৃতিত্বের জিনিস হরণ করে ফেলার ব্যাপারটা আসলে কোন দলীয় দৃষ্টিকোণ থেকে আসলে আসে না। তো আজকে যেটা আমরা নিয়ে কথা বলছিলাম যে যেই বিষয়টা নিয়ে এত প্রচারণা চলছে, সেটি আসলে নতুন কোনো উদ্যোগ নয়। নতুন কোনো উদ্যোগ নয়। এটি শেখ হাসিনা সরকারের দীর্ঘদিন ধরে গড়ে তোলা একটি শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ধারাবাহিকতা। বিষয়টি বোঝার জন্য আমাদের একটু পেছনে তাকাতে হবে। একজন রাষ্ট্রনায়ক কতটা মানবিক এবং দূরদৃষ্টি সম্পন্ন হতে পারেন, তার শ্রেষ্ঠ উদাহরণগুলোর একটি হলো শেখ হাসিনা সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী। 2009 সালে যখন শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করেন, যখন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে, তখন সামাজিক নিরাপত্তা খাতে বাংলাদেশের বাজেট ছিল মাত্র 13,845 কোটি টাকা। ধরে নিই সহজ কথায় 14,000 কোটি টাকা প্রায়। আর 2024-25 অর্থ বছরে সেই 14,000 কোটি এসে দাঁড়ায় প্রায় 1,27,000 কোটি টাকায়। চিন্তা করুন, প্রায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী। মুখের কথা নয়, এটার জন্য দূরদৃষ্টি সম্পন্ন একজন রাষ্ট্রনায়কের প্রয়োজন। এটি কেবল একটি বাজেট বৃদ্ধির গল্প নয়, এটি ছিল দারিদ্র্য হ্রাস এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় উদ্যোগ। বাংলাদেশের উদ্যোগ, আওয়ামী লীগের উদ্যোগ, অবশ্যই শেখ হাসিনার উদ্যোগ। এই সুরক্ষার পরিধি কতটা পর্যন্ত বিস্তৃত ছিল সেটিও কিন্তু আমাদের জানা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের একটি মূল দর্শন হলো কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। সেই দর্শনের আলোকে প্রায় 62 লক্ষ মানুষ বয়স্ক ভাতা পাচ্ছিলেন। প্রায় 29 লক্ষ নারী বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পাচ্ছিলেন। একটু চিন্তা করে দেখেন, এইটাগুলো মানে অবিশ্বাস্য সব সংখ্যা এবং অবিশ্বাস্য সব ফলাফল বয়ে আনছিল। প্রায় 36 লক্ষ অসচ্ছল প্রতিবন্ধী মানুষ নিয়মিত ভাতা পাচ্ছিলেন। আমরা এটা নিয়ে প্রথমে কি দেখলাম, যখন এই জামাত ইউনূস সরকার আসলো, একদম প্রথম থেকে তারা সমস্ত ভাতাগুলো বন্ধ করে দিল। কেন? নিজের কাছে একটু জিজ্ঞেস করুন তো আপনারা। আচ্ছা, আগে এসব ভাতার টাকা পৌঁছানো নিয়ে নানান ধরনের অনিয়ম এবং মধ্যস্বত্বভোগীদের সমস্যা ছিল। শেখ হাসিনা কি করলেন? সেই সমস্যার জন্য তিনি স্থায়ী একটি সমাধান করলেন বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে। ডিজিটাল বাংলাদেশে ব্যবহার করে ধারণ করা হলো বাংলাদেশ সরকারের G2P বা গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতি। এর ফলে কোনো মাঝখানে মধ্যস্বত্বভোগী বা মিডলম্যান আর থাকলো না। এই সমস্ত ভাতার টাকাগুলো সরাসরি উপকার ভোগীর বিকাশ বা নগদ অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাওয়া শুরু হলো। মানুষ কি পরিমাণ সন্তুষ্টের হয়েছিল, আপনারা যারা ভাতাগুলো পেয়েছেন জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে সবচাইতে বৈপ্লবিক উদ্যোগগুলো মনে হয় সেটা হলো তা আশ্রয়ণ প্রকল্প। পৃথিবীর ইতিহাসে এমন নজির খুব কমই আছে যেখানে কোনো সরকার এই পৃথিবীতে সরাসরি লক্ষ লক্ষ ভূমিহীন ও গৃহহীন মানুষের হাতে জমির মালিকানা তুলে দিয়েছে। চিন্তা করে দেখুন, শেখ হাসিনা সরকারের সময় 9 লক্ষ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানা সহ আধা পাকা ঘর করে দেয়া হয়েছে। তারা উঠেছেন, তারা থাকছেন। মানে এটা আমি বুঝতে পারি না যে কিভাবে সম্ভব বাংলাদেশে বসে।
এটি কিন্তু শুধু একটা আবাসন কর্মসূচি ছিল না, এটি ছিল আমাদের প্রান্তিক মানুষের জন্য ভূমির মালিকানা, সামাজিক মর্যাদা এবং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার একটি রাষ্ট্রীয় উদ্যোগ। যারা একসময় অন্যের জমিতে অনিশ্চিত জীবনে বসবাস করতেন, তারা প্রথমবারের মতো নিজের জমি এবং নিজের ঘরের মালিক হয়েছেন। আপনি চিন্তা করে দেখুন, নিজের জমি, নিজের ঘরের মালিক হয়েছে নিজের দেশে বসে। এটা কি পরিমাণ একটা মানে অকল্পনীয় ব্যবস্থা। এর সাথে যুক্ত হয়েছিল আরো গুরুত্বপূর্ণ সামাজিক সহায়তা কর্মসূচি। গর্ভবতী মায়েদের জন্য চালু করা হয় মা ও শিশু সহায়তা কর্মসূচি। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় মাসিক 20,000 টাকায়। এইসব উদ্যোগ একসঙ্গে আমরা যখন দেখি এক্সকিউজ মি, তখন আমরা বুঝতে পারি যে শেখ হাসিনা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি কেবল কিন্তু দারিদ্র কমানোর নীতি হিসাবে কাজ করেনি, এটি ছিল একটি বৃহৎ রাষ্ট্রীয় অঙ্গীকার, যার লক্ষ্য ছিল দেশের সবচেয়ে প্রান্তিক মার্জিনালাইজড মানুষের জীবনের নিরাপত্তা, মর্যাদা এবং স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসা। ছোট্ট দুটো এক্সাম্পল আপনাদেরকে এখানে যোগ করি। কোভিড-19 মহামারীর সময় এই দূরদর্শিতার কার্যকলাপ কিন্তু আমরা স্পষ্টভাবে দেখেছি। যখন সারা বিশ্বের রাজনীতি থমকে গিয়েছিল, তখন শেখ হাসিনা সরকার সরাসরি 35 লক্ষ পরিবারকে 2,500 টাকা করে নগদ সহায়তা দিয়েছিলেন। এছাড়াও আমরা জানি তিনি আগে থেকে ভ্যাকসিন, যে টিকাটা তৈরি হয়েছিল, সেটার জন্য তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইনভেস্ট করে রেখেছিলেন, যেন টিকা আবিষ্কার হলে প্রথমে আমরা সেই টিকাটা পেয়ে যাই। যার ফলাফল পাশের দেশ ভারতেও যখন মৃতদেহ সৎকারের মতো জায়গা পাওয়া যাচ্ছিল না, বাংলাদেশে সেই তুলনায় কোভিডের মৃত্যু হার কতখানি ছিল আপনারা চিন্তা করে দেখেন। আর দ্বিতীয় এক্সাম্পলটা বলি, উদাহরণটা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে যখন সারা বিশ্বে মুদ্রাস্ফীতি চরমে পৌঁছায়, তখন শেখ হাসিনা কি করলেন? শেখ হাসিনা সরকার চালু করলেন এই টিসিবি ফ্যামিলি কার্ড, যেটা নিয়ে এখন বিশাল মাতামাতি। এই উদ্যোগের মাধ্যমে 1 কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল পৌঁছে দেওয়া সম্ভব হয়। 1 কোটি পরিবার মানে কমপক্ষে ধরে নেওয়া যায় 5 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়। এটি ছিল অত্যন্ত কৌশলগত এবং সময়োপযোগী সিদ্ধান্ত। আর আজ আমরা কি দেখছি? আজ আমরা দেখছি বর্তমান সরকার এই ফ্যামিলি কার্ড বিতরণকে তাদের একটি অনন্য বা নতুন সাফল্য হিসাবে প্রচার করার চেষ্টা করছে। কিন্তু সত্যটা আমাদের পরিষ্কারভাবে মনে রাখতে হবে। এই পুরো মেকানিজম, এই বিশাল ডেটাবেস, এই স্বচ্ছ ডিজিটাল বিতরণ ব্যবস্থা, এই কার্ডগুলোকে স্মার্ট কার্ড করা, কিউআর কোড যুক্ত করা, সব পরিকল্পনাই কিন্তু শেখ হাসিনা সরকারের সময় তৈরি করা হয়েছিল। অর্থাৎ বর্তমান সরকার নতুন কিছু তৈরি করেনি। বর্তমান সরকার নতুন কিছু তৈরি করেনি। শেখ হাসিনা সরকার যে পুরো অবকাঠামো তৈরি করে গিয়েছেন, তার সুযোগ সুবিধা এই সরকার আজ সহজেই এটাকে ব্যবহার করতে পারছে। তো শেষে এই কথাটা বলি যে এই বিষয়টা আমাদের আসলে স্পষ্টভাবে বুঝতে হবে। ফ্যামিলি কার্ড কোনো নতুন সাফল্য নয়, এটি শেখ হাসিনা সরকারের তৈরি করা একটি পূর্ণাঙ্গ সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অংশ। এবং যারা এটাকে নিজের কৃতিত্ব হিসাবে আজ প্রচার করছেন, তারা আসলে নতুন কিছু করেননি। তারা শুধু শেখ হাসিনার তৈরি করা একটি শক্তিশালী কাঠামোর উপর দাঁড়িয়ে নিজেদের রাজনৈতিক প্রচারণা চালাচ্ছেন। ব্যাক টু ইউ আপা। ধন্যবাদ ডক্টর রায়হান জামিল। সেটাই আমরা বললাম আরকি যে জ্বালানি নিরাপত্তা বলি, সামাজিক নিরাপত্তা বলি, সবকিছুই সেই আমলে কিন্তু নিশ্চিত হয়েছে, যেটা এখন অনেকটাই ক্ষুণ্ণ। জ্বালানি নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশে কিন্তু একটা ভৌগোলিক নিরাপত্তাও ছিল এবং সেটার অতন্দ্র প্রহরী ছিলেন শেখ হাসিনা। তিনি সবসময় এই বিষয়ে তৎপর ছিলেন। তিনি সমুদ্র সীমা জয় করা, ভারতের সাথে অন্যান্য বিষয় এবং কারো সাথে শত্রুতা নয়, কারো সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, এই যে নিরপেক্ষ একটা পররাষ্ট্রনীতি, এটা দিয়ে কিন্তু তিনি সব দেশের সাথে ব্যালেন্স করে চলেছেন। এই বিষয় নিয়ে পলাশ, আমি আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে
আপনি এই যে আমি যেটা বললাম যে ভৌগোলিক নিরাপত্তা, এই বিষয়টা যদি একটু আমাদের সামনে তুলে ধরতেন। ধন্যবাদ আপু। আপা দেখেন, একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা সার্বিক স্থিতিশীলতা নির্ভর করে যে ওই দেশের যারা নীতি নির্ধারক আছেন, যারা নেতৃত্ব পর্যায়ে থাকেন, লিডারশিপ যারা আছেন, তারা কতটুকু দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং সেটা বাস্তবায়ন করতে পারেন। আপনি দেখেন, আমাদের দেশটা যখন ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাঝে স্বাধীন হইল, এই দেশটা তো আসলে বঙ্গবন্ধু তার নিজের হাতে গড়ে তুলেছেন। এই দেশের উনি একটা আপনার ভারত ভাগ দেখেছেন, এই উপমহাদেশের অনেক রাজনৈতিক আপনার হচ্ছে চাপানোতর উনি দেখেছেন, এবং দেখার পরে আপনি দেখেন উনি খেয়াল করে উনি আমাদের সংবিধানে, আমাদের পররাষ্ট্রনীতিতে ইনবিল্ট করেছেন কোন জিনিসটা, যে ফ্রেন্ডস টু অল মেলাইস টু নান। অর্থাৎ আমরা ভৌগোলিকভাবে এমন একটা ভান্ডারেবল জায়গায় অবস্থান করি, আমাদের পক্ষে কোনো একমুখী আপনার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা বা কারো একমুখী ভাবে কোনো রাষ্ট্রের প্রতি আপনার হচ্ছে মুখাপেক্ষী হলে সেটা আমাদের দেশের জন্য আসলে ভালো হইতো না। তো বঙ্গবন্ধু যে শুরুটা করে দিয়েছিলেন, জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেটাকে হচ্ছে সামনে এগিয়ে নিয়ে গেছেন। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ ভাবে সবাইকে আবার মনে করে দিতে চাই, নিশ্চয়ই মানুষজন মনে আছে, বাট তাও তো ভুলে যায়, যে আমাদের স্বাধীনতা আপনার হচ্ছে ১৬ ডিসেম্বর ১৯৭১ আমরা স্বাধীন হইলাম, বঙ্গবন্ধু ২০ জানুয়ারি ফিরে আসলেন, এবং বঙ্গবন্ধু ফিরে আসার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করলেন, যে মাত্র ২ মাসের মাঝে যে মিত্র বাহিনীর যে সদস্যরা, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যারা এখানে অবস্থান করতো, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ইন্দিরা গান্ধীর সাথে হচ্ছে আলোচনার মাধ্যমে। আপনি আজকে বর্তমানে এই কন্টেম্পোরারি পৃথিবীতে চিন্তা করতে পারেন যে কোনো একটা দেশ তার সশস্ত্র আপনার হচ্ছে প্রতিরোধে সরাসরি অংশগ্রহণ করার পরেও মাত্র ২ মাসের মাঝে তার সকল সেনাবাহিনীকে উইথড্র করে নিয়ে যাওয়া পসিবল? কোনো জায়গায় পসিবল না। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সেই কঠিন কাজটা সম্ভব করেছিলেন। এর মাধ্যমে উনি নিজেই বলেছেন যে উনি স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছিলেন, যে আমাদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করব। তো এরপরে যদি আপনি ধারাবাহিকতা ভাবে দেখেন, যে যখনই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার এসেছে, আওয়ামী লীগ নেতৃত্বে এটা নিরপেক্ষ ভূমিকায় থেকে আপনার দেশের জনগণের কল্যাণের জন্য যা যা করা দরকার সেই কাজগুলাই করেছে। আমরা যদি সাম্প্রতিক সময়ের কথা দেখি, আমরা জননেত্রী শেখ হাসিনার উদ্যোগগুলো যদি দেখি, ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ২১ বছর পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই উনি আমাদের বহুল আকাঙ্ক্ষিত গঙ্গা পানি চুক্তি সমাধান করেন, যার কারণে আমাদের উত্তরবঙ্গে, যে এখানে হচ্ছে আপনার বলা যায় তো যে বিরান ভূমি হয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গাটা রক্ষা পায়, উনি বাংলাদেশকে রক্ষা করেন। আপনি দেখেন দশকের পর দশক ধরে চলে আসা যে আমাদের ছিটমহল সমস্যা আছে, সেটাও উনি ল্যান্ড বর্ডার এগ্রিমেন্টের মাধ্যমে সমাধান করেন, যার ফলে বাংলাদেশের আয়তন বলা যেতে পারে আমাদের ভূখণ্ডে প্রায় ১০,০৪৮ একর ভূমি যুক্ত হয়েছে। আমরা কিন্তু এই ছিটমহল আলোচনার মাধ্যমে সমাধানের উপরেও ভারতের থেকে বেশি ভূখণ্ড আমরা পেয়েছি, যার ফলে প্রায় ৫০,০০০-এর বেশি মানুষের নাগরিক সুযোগ সুবিধা উনি নিশ্চিত করতে পেরেছেন। আবার আরেকটা দিক দেখেন, যে আপনার ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লম্বা সময় ধরে, এবং আওয়ামী লীগ আপনার হচ্ছে যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন এই সম্পর্কটাকে নতুন উচ্চতায় যায়, এই কারণে যে দুই দেশেরই কল্যাণমুখী, জনগণের কল্যাণমুখী বিভিন্ন ধরনের প্রকল্প বা প্রজেক্টগুলো হাতে নেওয়া হয়। দেখেন, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারতকেও কিন্তু আন্তর্জাতিক আদালতে নিতে হচ্ছে পিছপা হন নাই। উনি আন্তর্জাতিক আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে সমাধান করে আমাদের আপনার হচ্ছে ভারত এবং একই সাথে মায়ানমার, তাদের সাথে আইনি লড়াইয়ের মাধ্যমে সমস্যার সমাধান করে আমাদের হচ্ছে একটা বিপুল আপনার হচ্ছে বঙ্গোপসাগরে আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, যার ফলে আমাদের ধরেন বাংলাদেশের আয়তন প্রায় ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার আয়তন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জাতির পিতা আমাদেরকে একটা দেশ দিয়ে গিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা সেই দেশটার আয়তন বৃদ্ধি করেছেন। আমরা হয়তো এটার ইম্প্যাক্ট এখন বুঝতে পারছি না, কিন্তু আমাদের এই যে বিশাল সমুদ্র সীমায় আমাদের যে আপনার যে ব্লু ইকোনমির কথা আমরা চিন্তা করি, আমাদের যে খনিজ সম্পদ বলি, আমাদের মৎস্য সম্পদ বলি, সেগুলো কিন্তু আমাদের ফিউচার এর জন্য আমাদের মানে ফিউচার সম্ভাবনা নতুন নতুন দ্বার উন্মোচন করবে। সো এই দুইটা কাজ, এই কাজটাও কিন্তু হচ্ছে জননেত্রী শেখ হাসিনা করেছেন। কেন করেছেন দেখেন, আপনার আবারও বলি যে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও কিন্তু কখনোই আমাদের স্বার্থের বা আপনার হচ্ছে পরিপন্থী কোন ধরনের সিদ্ধান্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার, জাতির পিতা উনি নিজে নেন নাই, উনার কন্যা নেন নাই। এটার প্রমাণ ইতিহাসে আছে, কিন্তু বিভ্রান্ত ভাবে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে অনেক ধরনের হচ্ছে আপনার মিসগাইডেড হয়। সো এই উদাহরণগুলো মানুষজনের সামনে থাকা দরকার ছিল।
আরেকটা দেখেন যে আমরা কিন্তু সারা পৃথিবীতে একটা ভলাটাইল সিচুয়েশন দেখতে পাচ্ছি, একটা গ্রোয়িং আপনার হচ্ছে এনাট্রপি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার রাশিয়া ইউক্রেন আমরা হচ্ছে কনফ্লিক্ট দেখলাম, এখন হচ্ছে ইরান আপনার হচ্ছে ইরান একটা কনফ্লিক্ট চলছে। সো এটা কিন্তু বিগত দশক ধরেই চলমান। আমরা যদি চিন্তা করি যে 2001 সালের পর থেকেই আপনার এই বিগত 26 বছর এই জিনিসগুলো হচ্ছে চলমান আছে, অর্থাৎ একটা হিটেড সিচুয়েশন। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হচ্ছে শেখ হাসিনা তার এই নিরপেক্ষ যে পররাষ্ট্রনীতি সেটাকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করেছেন। একই সাথে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক এবং খুবই ইন্টারেস্টিংলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও কিন্তু যথাযথ বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগ সরকারের একটা আপনার হচ্ছে কনফ্লিক্টের আলাপ বাজারে আছে এবং বিভিন্ন সময় এটার তৈরি হয়েছে এবং তাদের একটা সরাসরি ইন্ধনই হচ্ছে 5ই আগস্ট ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন উনি তার শির দ্বারা সোজা রেখে কিন্তু চোখে চোখ রেখেই ওদের সাথেও স্বাভাবিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক সেটা বজায় রেখেছিলেন। উদাহরণ হিসেবে বলি, এখানে কোভিডের প্রসঙ্গ এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশ্বের যে দেশগুলা সবচেয়ে বেশি ভ্যাকসিন পেয়েছে তার 1 নাম্বার তালিকায় হচ্ছে বাংলাদেশ। প্রায় 11 মিলিয়ন ভ্যাকসিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ পেয়েছে। দ্বিতীয়তে যারা আছে তাদের সংখ্যা মানে বাংলাদেশের হাফেরও কম। তখনও কিন্তু আওয়ামী লীগের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ডিপ্লোম্যাটিক টানাপোড়েনের সম্পর্ক ছিল, বাট উনি কিন্তু জনস্বার্থে এই যে নেগোসিয়েশন, এই ক্যাপাবিলিটি সেটা ব্যবহার করে জনগণের স্বার্থ সর্বাগ্রে, অর্থাৎ দেশকে বিক্রি করে না দিয়ে, দেশের স্বার্থ বিক্রি না করে দিয়ে জনগণের স্বার্থ উনি যেখান থেকে যেভাবে নিশ্চিত করতে পেরেছেন সেখানেই ছুটে গিয়েছেন, সেখান থেকে সেটা নিশ্চিত করে এনেছেন এবং যার আপনার হচ্ছে সুফল দেশের মানুষ লম্বা সময় ধরে হচ্ছে পেয়ে গেছে এবং ভবিষ্যতেও পাবে। আর আপা একটা শুরুতে একটা কথা বলছিলেন যে দেখেন যে আমাদের অনেক কথা আসলে আপনার প্রকাশ্যে বলা যায় না, মানে প্রকাশ্যে সামনে আসে না, কারণ হয়তো আমরা ইম্প্যাক্ট গুলা দেখতে পাই, আপনার হচ্ছে বিহাইন্ড দ্য সিন কি হয়েছে সেটা জানতে পাই না। কোভিডের প্রসঙ্গ এসেছে বলে বললাম, কোভিডের সময় আমার নিজের কাজ করার সুযোগ হয়েছিল। তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার ফোন 24/7 ওপেন থাকতো। উনি নিজে পার্সোনালি অ্যাড্রেস করেন নাই এমন কোনো উইন্ডো নাই, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে তখন এমন একটা সিচুয়েশন হচ্ছিল যে কোথাও হচ্ছে আপনার ভ্যাকসিনের আপনার টিকা তো পরে আসলো, তার আগে হচ্ছে আপনার টেস্ট কিট পাওয়া যাচ্ছিল না, মাস্ক পাওয়া যাচ্ছিল না এবং বিশ্বের অনেক উন্নত দেশ কিন্তু সাফার করছিল। আপনি দেখেন জননেত্রী শেখ হাসিনা নিজে বিভিন্ন স্টেক হোল্ডার, তার যে দীর্ঘদিন বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকার কারণে, প্রধানমন্ত্রী হিসেবে থাকার কারণে তার বিভিন্ন জায়গায় অনেক যোগাযোগ ছিল, সেই যোগাযোগগুলো উনি নিজে পার্সোনাল ক্যাপাসিটিতে ব্যবহার করে কিন্তু এই জিনিসগুলো এনশিওর করেছে। আমার নিজে সরাসরি এরকম দু একটা কাজ করার কথা ছিল, ধরেন উনি আপনার কোরিয়ার এমবেসির সাথে অ্যাপ্রোচ করেছেন, সাথে সাথে আমাদের কিছু মাস্ক চলে এসেছে। ভারতের অ্যাস্ট্রাজেনেকা টিকার কথা অলরেডি হচ্ছে রায়হান জামিল ভাই বললেন আপনি, এবং তখন আরেকটা কাজ উনি করতেন, উনি বিভিন্ন জায়গায় ডাক্তারদের সাথে সরাসরি কথা বলতেন, যে জায়গায় সমস্যা, যেখানে হচ্ছে আমাদের টেস্ট সেন্টার নাই, এবং খুবই অল্প সময়ের মাধ্যমে কিন্তু এই যে একদম আপনার সম্পর্কটা, আপনার হচ্ছে দূরত্বটা কমিয়ে নিয়ে এসে আপনার খুব প্রম্পটলি কাজগুলা করে, সেই কাজগুলা কিন্তু তখন উনি করেছেন। সো সার্বিকভাবে আসলে জননেত্রী শেখ হাসিনা যেভাবে এই বাংলাদেশটাকে আসলে দেখতেন। আরেকটা কথা আপনি যে বললেন যে আমরা এটা আপনার অনেক সময় প্রচার যেভাবে করা দরকার সেটা আসলে কেন করা হয় নাই, আপনার মামুন ভাই এবং রায়হান ভাইয়ের কথা শুনতে আমি জিনিসটা আসলে আনসার আমি নিজে খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম যে আসলে আমরা কেন করি নাই। তো আমার কাছে এটার একটাই অ্যান্সার আসে, আমি যখন আমার সন্তানের জন্য কোনো কাজ করি, আমি যখন আমার বাবা মার জন্য কোনো কাজ করি, আমি এটা আসলে হচ্ছে ক্যাম্পেইন করে বেড়াই না, বাইরে বলে বেড়াই না, তাই না? তো এই দেশটার জন্ম দিয়েছেন হচ্ছে জাতির পিতা, এই দেশের সকল জনগণকে উনি হচ্ছে পুত্র সম ভাইয়ের মতো হচ্ছে দেখেছেন, মায়ের মতো সম্মান করেছেন জননেত্রী শেখ হাসিনা। তাই আমরা নির্দ্বিধায় ওনাকে আপা বলতে পারি, যেমনটা জাতির জনককে মানুষজন মুজিব ভাই বলে সম্বোধন করতো। সো উনি আসলে এটা রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধের জায়গা থেকে করছেন, নিজের পরিবারের সদস্য মনে করতেন এই দেশের মানুষজনকে। সেই দায়িত্ববোধের জায়গায় কাজ করতে গিয়া এরকম প্রচুর গল্প আছে যেটা আসলে এই গল্প সময় বলা সম্ভব না, যে উনি কিভাবে পার্সোনাল এঙ্গেজমেন্টের মাধ্যমে এই দেশের সমস্যার সমাধানগুলো করেছেন। তো আমরা তো এই অল্প কিছু ডিপ্লোম্যাটিক স্ট্রাকচারে বললাম। তো আপনি দেখেন আমাদের এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, যে আমাদের কূটনীতিক যে ভারসাম্যহীনতা তৈরি করেছে একটা কথিত বাণিজ্য চুক্তির মাধ্যমে, এর ফলে যেটা মামুন ভাই এক্সপ্লেন করেন সেটা, সেই পয়েন্টে আমি যাচ্ছি না, এটা কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ, মানে সমস্যার শুরু। প্রতিনিয়ত কিন্তু ধরুন এই ধরনের সমস্যা আরো আসবে, কারণ আপনি যখনই আপনার দীর্ঘদিনের লালিত পররাষ্ট্রনীতি, কারণ পররাষ্ট্রনীতি ওভারনাইট আসলে হচ্ছে জেনারেট করার কিছু নাই, এটা সম্পূর্ণরূপে হচ্ছে আস্থার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং মিউচুয়াল বেনিফিটের সম্পর্ক। কিন্তু আপনি যখন একটা রাষ্ট্রকে কেন্দ্র করে আপনার সকল পলিসিগুলো হচ্ছে অ্যাড্রেস করবেন,
প্রতিনিয়ত কিন্তু আপনাকে আসলে সমস্যার সম্মুখীন হইতে হবে। জননেত্রী যে নিরপেক্ষ জায়গায় রেখে দেশের মানুষজনের কল্যাণে সুদীর্ঘ সময় ধরে কাজ করে গিয়েছে, সেই জায়গাটা আসলে হচ্ছে আমরা অলরেডি লুজ করেছি। পলাশ, অনেক ধন্যবাদ। মামুন, আমি আপনার কাছে একটা প্রসঙ্গে আসতে চাই। এই প্রসঙ্গটা আমি নিজেও, আমার আসলে জিনিস যেটা হয়েছে যে মনে করেন যে পড়ালেখা করেছি, পরীক্ষায় ফেল করবো জানি, তারপরে পরীক্ষার ফলটা যখন আসে যে সত্যি সত্যি ফেল করেছি, তখন দেখলে খুব খারাপ লাগে। আমরা 5ই আগস্টের আগে থেকেই জানি ঘটনা কোন দিকে গড়াচ্ছে এবং কারা কোথায় আসন পাবে এটাও আমরা জানি। গতকাল সংসদে যেটা হলো আর কি, এটা তো বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যে নজিরবিহীন। আমি আমার এত বড় বয়সে, আমার যে দীর্ঘ বয়স, সেখানে আমি দেখিনি। তো গতকাল দেখলাম যে আহ, মানে যুদ্ধাপরাধী যারা আমাদের ইতিহাসের খলনায়ক, তাদেরকে আমরা নায়কের পর্যায়ে স্থাপিত করার এক ধরনের উদ্যোগ নিলাম এবং এটা নিয়ে খুব একটা তীব্র কোনো কথাবার্তা, কোনো প্রতিবাদ, মৃদু মৃদু কিছু কথাবার্তা দেখেছি, সেভাবে দেখতে পেলাম না। মানুষের কি কোনো মনস্তাত্ত্বিক শিফট ঘটেছে না? মানুষ ভয়ে চুপ করে থাকে, ভয়ে সব মেনে নেয় মামুন। মানে এটা বিষয়টা হয়ে গেছে আপনার, মানে আপনি যখন হচ্ছে, আমি আমি একটা ছোট উদাহরণ দিই। ধরেন আপনার, মানে আপনি যখন একটা মানে ভালো অবস্থার মধ্যে থাকেন, আমি বাংলাদেশে নিজে বেশ অনেকবার গিয়েছি গত 15 বছর। আমি ছিলাম না, মানে শেখ হাসিনার সময়কালীন 15 বছরে আমি কমফোর্ট লেভেলটা দেখেছি মানুষের মধ্যে যেটা দেখেছি যে একটা স্বস্তি। মানুষ থাইল্যান্ডে ঘুরতে যাচ্ছে, মানুষ সিঙ্গাপুর ঘুরতে যাচ্ছে। মানে আমাদের বন্ধু বান্ধবরা যখন আমরা যারা ইউনিভার্সিটি থেকে পাশ করার পর আমরা যখন বের হই, মানে তখন হচ্ছে যে ওই তারেক জিয়া বিএনপি জামাতের ক্ষমতা শেষ করার পর দেশের অবস্থা খুব খারাপ, চাকরি নাই বাকরি নাই, 5,000 টাকা বেতনে ইন্টার্নশিপের জন্য পোলাপান ঘুরতো আমাদের সাথে। মানে আমরা তো যারা বিদেশে ধরেন স্কলারশিপ পাই, যারা তাদের মানে একটু একটু হয়তো ভালো রেজাল্ট ছিল, এই ছিল সেই ছিল, জন্য আমরা বের হয়ে চলে আসতে পারি। কিন্তু আমি দেখেছি আমাদের বন্ধুরা কিভাবে সাফার করেছে 5,000 টাকা বেতন নিয়ে, 6,000 টাকা বেতন নিয়ে। ব্যাংকে ইন্টার্নশিপ করতে কোনো বেতন দিত না, আপনিও জানেন হয়তো, বা 3 মাস 6 মাস এরকম অনেক হয়েছে। তারপরে আমরা যে সিচুয়েশনটা দেখলাম, স্লোলি বাট শিওরলি আমরা এমন একটা সোসাইটির দিকে গেলাম যেখানে আমরা ওই যে যেটা বলে যে একটা মানে উন্নয়নশীল দেশ থেকে আমরা মধ্যম উন্নয়ন দেশ, এটা তো শুধু নাম্বার না, এটা তো মানুষ এক্সপেরিয়েন্স করেছে, মানে ডে টু ডে। মানে আপনি প্রতিদিন আপনি মানে বাসায় নিজের খাবার দাবার কিনতে পারতেছেন, বউয়ের জন্য ফুলও কিনতে পারতেছেন। এই যে বাড়তি যে করাটা, এই বাড়তি করাটা হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়া মানে শুধুমাত্র বন্ধ হয়ে যাওয়া না, বাড়তি আপনি করতে তো পারতেছেন না। হঠাৎ করে আপনার বাচ্চার জন্য দুধ কিনবেন কিনা সেটা নিয়ে আপনি টেনশনে আছেন। এখন এরকম পরিস্থিতিতে আপনি একটা কমফোর্ট থেকে আপনাকে যখন ঠেলে এরকম কর্নার করে ফেলা হলো, আপনাকে যখন চাপায় দেওয়া হলো, এখন অল দিস থিংস আপনাকে এট দ্য সেম টাইম আপনাকে আবার হচ্ছে যে রাস্তায় বের হতে দিচ্ছেন না, আপনাকে কোনো কিছু নিয়ে কথা বলতে গেলে আপনাকে জেলে জুলুম করা হচ্ছে, জেলের মধ্যে কতগুলো লোক মেরেই ফেলতেছে। আপনি আনিস আলমগীরের মতো লোক, মানে যে মানে সে তো আওয়ামী লীগ না, হ্যাঁ হতে পারে সে মুক্তিযুদ্ধের পক্ষের কথাবার্তা, সে সারা জীবন আওয়ামী লীগের সমালোচনা করেছে, তার মতো লোককেও যদি জেলের মধ্যে নির্যাতনের মানে সম্মুখীন হতে হয় তার প্রতিবাদ করার জন্য, একজন সাধারণ আনিস আলমগীর একজন আন্তর্জাতিক সাংবাদিক, সে বাংলাদেশের প্রথম সাংবাদিক যে কিনা বাংলাদেশের যে তখনকার ইরাক ইরান যুদ্ধ, ওই যুদ্ধগুলোও কভার করতো, আপনাদের মনে আছে হয়তো। আমি তাকে ওই সময় থেকেই চিনি। সে তার মতো লোক, একজন সাহসী লোক, সে যখন তাকে ইন্টারন্যাশনাল মিডিয়া চিনে, শাহরিয়ার কবিরের মতো একজন লোক, যার এত লোক এত সাপোর্ট, তারা যদি এতটা ভুক্তভোগী হতে হয়, নির্যাতনের শিকার হতে হয়, এখনো সরকার পরিবর্তন হয়েছে, কিছু কি পরিবর্তন হয়েছে আপনি দেখেছেন? মানে এখন পর্যন্ত কাউকে দেখেছেন যে ছাড়া পেতে, বা এখন পর্যন্ত দেখেছেন একটা মামলার কোনো অগ্রগতি হতে? যেভাবে চলেছে ঠিক সেভাবেই চলছে এখন পর্যন্ত। তো এখন মানুষ যে সাহস করে কথা বলবে, প্রতিবাদ করবে, সেই জায়গাটা কোথায়? আজকে আপনার পার্লামেন্টের মতো একটা জায়গা, পার্লামেন্টের ভিতরে আমি একটা স্বাধীন দেশের কথা বলতেছি, একটা স্বাধীন দেশের একটা পার্লামেন্টের ভিতরে জাতীয় সঙ্গীত হচ্ছে, বিরোধী দল উঠে দাঁড়ায় না। মানে আপনি সিচুয়েশনটা চিন্তা করে দেখেন, একটা দেশের সর্বোচ্চ যে জায়গা, যে পার্লামেন্ট, যেখান থেকে নীতি নির্ধারণ হচ্ছে, যেখান থেকে আপনি সারা দেশের ভাগ্য নির্ধারণ করতেছেন, সেখানে বিরোধী দল দাঁড়ায় আছে। কি অভিযোগটা নাকি ছিল যে সাউন্ড শোনা যাচ্ছিল না। মানে এটা মানে কেমন হতে পারে? রাষ্ট্রপতি ভাষণ দেয়, ওরা উঠে দাঁড়ায় না, কেওয়াজ করে। মানে আপনি যখন হচ্ছে যে মানে এরকম একটা জায়গায় যখন যাচ্ছেন, আপনি তো নিজের দেশের প্রতি, রাষ্ট্রপতি যেই হোক, আপনি কিন্তু মানুষটাকে সম্মান দেখাচ্ছেন, আপনি চেয়ারটাকে সম্মান দেখাচ্ছেন। আপনি যখন জাতীয় সঙ্গীতটা যখন সম্মান দেখাচ্ছেন, আপনি কোথায় বাজছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। জাতীয় সঙ্গীত এবং কে শুনতেছে, আপনারা ওই একটা দেশের প্রতিনিধি, আপনারা সংসদ সদস্য, আপনারা আইন প্রণেতা। এখন
এরকম ভাবে যখন আচরণগুলো করা হচ্ছে তখন মানুষ কিভাবে মানে কি নিয়ে সাহস করবে? মানে এই কথাগুলো যে বলবে মানুষ এই মানে একটা অবমাননার একটা যে বলে যে একটা অবমাননা এবং হচ্ছে যে আপনার দুর্যোগের একটা চূড়ান্ত মানে এখন দেখবেন যে মানুষ রাস্তাঘাটে যে পরিমাণ মানুষ মরতেছে তারপরেও কিন্তু কারো কোনো বিকার নাই। মানে কারো কোনো প্রতিবাদ নাই। কারো কোনো মানে কেউই আসলে যে ঘুরে দাঁড়াবে। যারাই চেষ্টা করছে তাদেরকে তো জেলে ঢুকাচ্ছেই। কোনো না কোনোভাবে নিগ্রহের শিকার করতেছে। এরপরে যে যাদেরকে জেলে নিচ্ছে না, যারা ধরেন হচ্ছে যে সাহস করে তাদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে। কিছুদিন আগের প্রসঙ্গ আমি মানে নাম উল্লেখ না করে বলি যে কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী তাদেরকে সাথে তাদের মানে তারা মানে ২১শে ফেব্রুয়ারি নিয়েই একটা অনুষ্ঠান নিয়ে আ গিয়েছিল। ২১শে ফেব্রুয়ারিতে কেন ফুল দিতে গেল? সত্যি কাহিনী। ২১শে ফেব্রুয়ারিতে কেন সরকারি কর্মকর্তাদের একটা গ্রুপ কেন ফুল দিতে গেল? সেটা নিয়েও তাদেরকে নিগ্রহের শিকার হতে হয়েছে। যেখানে দেখেন আপনি ভণ্ডামিটার জায়গাটা, জামাত নিজেও কিন্তু গেছে। কেন গেছে এবং সেটা নিয়েও তো হয়েছে মানে আলোচনা সমালোচনা। তারা কিন্তু ঠিকই গেছে। কারণ কি? কারণ হচ্ছে যে তারা নিজেরা বিরোধী দলের প্রতিনিধি করে এই বলে। তাহলে যারা সরকারি চাকরিজীবী, যারা দেশের হচ্ছে যে চিকিৎসক, যারা হচ্ছে প্রকৌশলী, বিভিন্ন রকমের সংগঠনগুলো, তাদের কি অধিকার নাই? তারা কি যাইতে পারে না ২১ ফেব্রুয়ারিতে? তাদেরকে কেন চাপের শিকার হতে হবে? এখন সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছে তাদের প্রত্যেকেরই অবস্থা এরকম। বেসরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছে তারা তো তাদের অবস্থা আরো খারাপ। কারণ তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো মালিক সবগুলোই হচ্ছে এতটাই চাপের মধ্যে আছে যে আপনি কন্টিনিউ করবেন কিভাবে? এদিক থেকে এদিক করবেন আপনার ব্যবসা মানে কোনটাই আপনি কোনো কিছু করতে পারবেন না। এখন এই বিষয়গুলো যে কৌশলে যে মানুষের যে মানে কি বলবো যে একটা মানে মানসিক যে একটা শক্তি, মানুষের যে প্রতিবাদ করার যে একটা যে গ্রাউন্ড দরকার হয়, একটা বেস দরকার হয়, সেই বেসটা আসলে নষ্ট হয়ে গেছে এবং যখনই উঠে দাঁড়ানোর চেষ্টা করছে মানুষ, তখনই আসলে বন্ধ করে দেয় এবং করছে না তা বলব না আমি। অনেকেই প্রতিবাদ করছে, করার চেষ্টা করছে। মামুন মানে একটা সীমিতের মধ্যে এড যতটুকু করি সম্ভব দেশে আপনার করছে। সঙ্গে ভাই। হ্যাঁ, ছোট্ট একটা জিনিস আপনার সাথে একটু এড করি অনুমতি দিলে। আমার কাছে এই ব্যাপারটা না আ এক অর্থে ইতিবাচক মনে হয়। কেন জানেন? আমাদের দেশে কিছু ইতর শ্রেণীর মানুষ আছেন, যারা মনে করেন যে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামাতিরা আসলে মনে হয় বাংলাদেশের বিরোধিতা করেন নাই। হ্যাঁ? এই লাইনে চিন্তা করার কিছু ইতর শ্রেণী আছে আমরা জানি। তারা এখন কিন্তু স্বচক্ষে দেখতে পাচ্ছেন স্বাধীন বাংলাদেশের সংসদে জাতীয় সংগীতে এই জামাতিরা উঠে দাঁড়াচ্ছে না। অনেক ধরনের এক্সকিউজ বের করছে। তো আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখানো যে দেখো আমরা ৭১ সালেও বাংলাদেশের বিরোধী ছিলাম, এখনো আছি, আজীবনই থাকবো। এবং রাজাকারের নাতিপুতি ছেলে সন্তানরা যারা এখন সংসদে দাঁড়াচ্ছে, কথাবার্তা বলছে, তাদের আচার-আচরণ, হাবভাব সবই তো একই। আমার কাছে মনে হয় মানুষের হয়তো এরকম একটা ধাক্কা খাওয়া হয়তো দরকার ছিল। জি ভাই, ব্যাক টু ইউ। হ্যাঁ, না সেটাই বলছিলাম আরকি যে আমি আপনার কাছে ফেরত যাই যে এই মানে এই প্রসঙ্গটা নিয়ে আসলে আপনি আমরা তো কথা বলছি। আমরা মানে আমরা আমাদের সহযোদ্ধারাই আছেন। অনেকেই যারা দেশ থেকে মানে দেশ ছেড়েছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। দেশের মধ্যেও যারা আছেন তারাও মানে কি অবস্থার মধ্যে আছেন তো আমরা জানি। এবং বেশিরভাগই আমি নিজেও তো আওয়ামী লীগ করিনি কখনো। আমার মানে বন্ধু-বান্ধব যারা আছে বেশিরভাগই আওয়ামী লীগের বাইরে। তো তারা মানে যাদেরকে আপনারা সুশীল বলে গালি দেন। যারা সমাজে শিক্ষিত শ্রেণী, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা গবেষক, তাদের সাথে আমার প্রত্যেকদিন নিয়মিত যোগাযোগ হয়। তারা পর্যন্ত একই অবস্থার মধ্যে আছে যে ভাই আমরা কি করব? এখন আমরা যে কি করব সে সেই সেই পথ, সেই সেই বাস্তবতা, সেই মানে যেই মানে আন্দোলন বা যে সংগ্রামের দিকে আসলে আমাদের যেতে হবে সেই গ্রাউন্ডটা তৈরি হচ্ছে। এবং সেই মানে নিগ্রহ নিপীড়ন যত বাড়ছে, বাংলাদেশ যতটা ফেইল হচ্ছে দিনের পর দিন, মানুষের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। এবং আমি আসলে মানে এই একটা বিষয়ে আমি হতাশ না। কারণ বাংলাদেশের মানুষ আসলে মানে দিন শেষে বাংলাদেশের মানুষ জানে, ঘুরে দাঁড়াতে জানে। এবং তারা বারবার ঘুরে দাঁড়িয়েছে। এটা কিন্তু পলাশ, একবার আমি দুবার আ বাংলাদেশের ইতিহাসে। মামুনের কথা সূত্র ধরে আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আমরা সংসদ ভবনে মানে সংসদ অধিবেশনে দেখলাম যে ইউনূস বসে আছে একটা দিকে এবং পিছনে আমেরিকার সেই লোকটা যে জামাতের সারাক্ষণ পেট্রোনাইজ করতে থাকে, ও তো জামাতই করে আমেরিকার লোকটা, সে বসা। মানে এই ঘটনাগুলাকে আপনি কিভাবে সূত্র কিভাবে দেখছেন, যে ডট গুলা কিভাবে মিলাচ্ছেন?
যে কে কার জন্য বসে আছে, কে কার লোক? না আপা, এখন দেখেন এটা তো হচ্ছে আপা এখন হচ্ছে ওপেন সিক্রেট, আর এটা হচ্ছে গোপন করার কিছু মানে গোপনীয় কিছু না, এবং তারাও এটা কিন্তু হচ্ছে অনেকটা প্রাউডলি বলছে যে দেখেন আহ, তারেক রহমান কিন্তু বাধ্য হয়েছে আপনার মিস্টার খলিলকে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রী রাখতে, হ্যাঁ, যে খলিলের ব্যাপারে তাদের দলের অন্যতম নীতি নির্ধারক আপনার হচ্ছে সালাউদ্দিন কিন্তু বলেছিল উনি বিদেশি নাগরিক, এই ধরনের অভিযোগ তারা এনেছিল, রাইট? তো তারপর রাখতে বাধ্য হয়েছে, অর্থাৎ তারেক রহমান যে ক্যাবিনেট ফর্ম করেছেন, যে সরকার চালাচ্ছেন, হ্যাঁ, সো এইখানে এইটা যে একটা ভার্সন 2 অফ ইউনুসের ইন্টারিম অ্যাপ্রোচ ইলিগাল রেজিম, তার মানে এটা এখন দিব্য দৃষ্টিতে হচ্ছে কিন্তু আমরা মানে প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি, দিব্য দৃষ্টির দরকার হচ্ছে না, এবং যে কারণে হচ্ছে আপনার এই ইউনুস হচ্ছে এসএসএফ এর প্রহরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা যারা দীর্ঘদিন হচ্ছে ষড়যন্ত্র করেছে তাদেরকে পেব্যাক ইউনুস তার 18 মাসে দিয়ে গিয়েছে, এবং তারেক রহমান বাকি সময়টা দিবে বলে এই মুচলেখা দিয়েছে বলেই সে আসলে হচ্ছে ক্ষমতার চেয়ারে বসতে পেরেছে। আপনি দেখেন এটা একটু মানে জাস্ট ফর এক্সাম্পল বলতে হয় যে তারেক রহমান নিজে কিন্তু বাংলাদেশে আসার আগে বলেছিল যে তার দেশে ফিরে আসাটা তার একার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে না, এবং তার অল্প দিনের মাঝে উনি দেশে ফিরে আসলেন এবং আপনার হচ্ছে একটা সাজানো নির্বাচন দিয়ে ক্ষমতার চেয়ারে বসলেন। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দেশ বিরোধী যত ধরনের চুক্তি হয়েছে তাতে বিএনপি এবং জামায়াতের আপনার সম্মতি ছিল, বলছেন খোদ তাদের পররাষ্ট্রমন্ত্রী। সো এটা তো মানে একদম সকলের সামনে, হ্যাঁ, মানুষজন হয়তো যদি কেউ জেগে জেগে ঘুমাইতে চায় তার তো আসলে ঘুম ভাঙানো সম্ভব না, বাট আমরা যে আসলে হচ্ছে একটা বিদেশি শক্তির মদতপুষ্ট ইউনুস রেজিমের ভার্সন 2 কন্টিনিউ করতেছি, এটা সময় যত যাবে ততই মানুষজন বুঝতে পারবে। এই মামুন ভাইয়ের যে প্রশ্নটা করেছিলেন সেটা সূত্র ধরে আমি আরেকটু বলি যে দেখেন মানুষজন তো এক মানে আপনার আইনি স্ট্রাকচারে নিষ্পেষণের শিকার হচ্ছে, তার বাইরে যে জিনিসটা হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভয়াবহ। মানুষজন তার জানা মালের নিরাপত্তা নিশ্চিত করতেই এত বেশি মাত্রায় হচ্ছে আপনার ব্যস্ত, এতটাই আতঙ্কগ্রস্ত, তারা যে ধরেন হচ্ছে আপনার ফ্রিডম অফ স্পিচ বলেন বা রাইট নিয়ে কথা বললে কি হয় সেটার উদাহরণ তো হচ্ছে মামুন ভাই দেখাইলেন, কিন্তু তারা এখন আসলে বেঁচে থাকাটাই তাদের জন্য হচ্ছে কঠিন হয়ে দাঁড়াইছে। এটাতেও কি আপনি ইউনুস রেজিমের কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? ইন্টারেস্টিং বিষয় দেখেন, 1 মাস পার হয়ে গেছে, সেনাবাহিনী কিন্তু মাঠ থেকে ওঠার কোনো খবর নাই, তারা এখনো বহাল তবিয়তে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েই আছে, কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এত হযবরল অবস্থা কেন? আমরা তো দেখেছি যে চিটাগাঙে ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান স্মার্ট গ্রুমের মালিক, তার বাড়িতে ফিল্মি স্টাইলে হচ্ছে আপনার চাঁদার দাবি থেকে গোলাগুলি করা হয়েছে। আমরা দেখলাম যুবদল নেতা প্রকাশ্যে হুমকি দিচ্ছে কি চাঁদা না দিলে বেডরুমে ঢুকে আপনার গুলি করা হবে, মানে সে স্ত্রী সন্তানকে মেরে ফেলা হবে। এরপরে তাকে গ্রেফতার করা হয়েছে, 16 ঘন্টার মাঝে সে জামিন দিয়ে বের হয়ে আসছে। এদেশে আনিসা আলমগীরের মতো সাংবাদিক জামিন পায় না, এদেশে শাহরিয়ার কবিরের মতো বয়োবৃদ্ধ ব্যক্তি যিনি ঠিক মতো হাঁটতে পারেন না তারা জামিন পায় না, এদেশে হাজারো মুক্তিযোদ্ধা জেলেবন্দি তারা জামিন পায় না, কিন্তু একজন যুবদল চাঁদাবাজ, চিহ্নিত চাঁদাবাজ, সে তার জামিন পাইতে 16 ঘন্টা লাগছে। আমার কাছে ভয়ানক লাগছে একটা তথ্য যে গত 2 দিন বা 3 দিন আগে বরগুনার পাথরঘাটায় একজন ভিক্ষুকের ছিনতাইয়ের শিকার হয়েছে, তার একটা আপনার হচ্ছে রূপার কানের দুল ছিল সেটা ছিনতাই করে নিয়ে গেছে। সো বলতে পারেন এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা না। আপনি যদি ল এনফোর্সমেন্টের পার্সপেক্টিভ থেকে দেখেন, সমাজে যখন আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম চূড়ান্ত অবনতি থাকে এবং অপরাধীরা যখন ফিল করে যে আসলে ল আমাকে কিছু করতে পারবে না, ইটস ল ইজ অল অ্যাবাউট আ ফিয়ার ফ্যাক্টর। তো মানুষজন যদি ওই ভয়টা ভেঙে যায়, আপনি কখনো হচ্ছে এই ভয়টা করতে পারেন না। আমাদের সমাজে এই অপরাধীদের এই ভয়টা পুরোপুরি ভেঙে গেছে, যে কারণেই এটা ধরেন বরগুনার আপনার হচ্ছে পাথরঘাটার প্রান্তিক অঞ্চল বলেন, রাজধানী বলেন বা অন্যান্য বিভাগীয় শহরগুলা বলেন, কোন জায়গায় অপরাধীরা কিন্তু হচ্ছে ন্যূনতম কোনো হচ্ছে ভয়ভীতিও পাচ্ছে না। প্রতিদিন শত শত চাঁদাবাজির খবর এখন গণমাধ্যমেই প্রকাশিত হচ্ছে, আগে তো কিছুটা রেস্ট্রিকশন ছিল, এখন গণমাধ্যম কিছু কিছু কিন্তু প্রকাশ করছে। আপনি ধর্ষণের হিসাব দেখেন, প্রতিনিয়ত হচ্ছে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। আপনি খুন দেখেন, প্রথম 14 দিনে 41 জন হচ্ছে মার্ডার হয়েছে, যেটা রিপোর্টের, আনরিপোর্টের কথা বাদই দিলাম। অর্থাৎ আপনি কি ইউনুস রেজিম থেকে ন্যূনতম কোনো গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছেন? পরিবর্তন দেখতে পাচ্ছেন না। তাহলে এখন এই গভর্নমেন্ট কেন? যে থানাগুলা পুড়িয়ে দেওয়া হইয়া অস্ত্রগুলা লুট করা হয়েছিল, এটা উদ্ধারের কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হয় নাই। যে শিশু সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছিল তাদেরকে গ্রেফতারের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হয় নাই। যে জঙ্গিগুলা ছাড়া পেয়েছিল তাদের কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হয় নাই। তাইলে এই তারেক রেজিমও কিন্তু এক্সটেন্ডেড ভার্সন ইউনুস রেজিম সেভাবেই মানুষজনের মাঝে সমাজে একটা ভীতিকর পরিস্থিতি ধরে রাখার চেষ্টা করতেছে, করে তারা যে কাজটা করবে ইউনুসের অসমাপ্ত কাজগুলো করবে এবং নিজেরা যতটুকু বেনিফিটেড হওয়া যায় চাঁদাবাজি সন্ত্রাসী এগুলোর করার মাধ্যমে, যেটা তাদের এক্সপার্টাইজ যে জায়গাতে আছে, তাদের অভিজ্ঞতা যে জায়গাতে আছে সেই জায়গাতে। এখানে একটু যোগ করি ভাই, ছোট্ট করে ইন্টারাপ্ট করছি।
একই সাথে দেখেন এই ভীতি প্রদর্শনের ব্যাপারটা এক দিক থেকে আপনার মাথায় বন্দুক ধরে রাখা হয়েছে যে তুমি কিছু বললে তোমাকে গুলি করে ফেলবো, আরেক দিক থেকে বলা হচ্ছে দেখেছো মানুষ কিন্তু কোনো কথা বলছে না, তার মানে মানুষ আমাদের নীরব সমর্থন দিয়ে যাচ্ছে। এই জিনিস কিন্তু আমরা ৭৫-এর হত্যাকাণ্ডের পরেও দেখেছি, মানুষকে কিভাবে ভয়ভীতি দেখিয়ে চেপে রাখা হয়েছিল, সেটা এখন আবার ওই একই ফর্মুলা ইউজ করা হয় যে দেখেছো মানুষ কিন্তু ভয়ের সংস্কৃতি কিন্তু হচ্ছে জারি রাখা হচ্ছে, ফলে এক হচ্ছে গুণগত পরিবর্তন হচ্ছে না। আরেকটা জিনিস যে বিষয়টা হচ্ছে আপা মানে এখানে একটু বলাই লাগে, আমাদের হচ্ছে আসলে এলিফ্যান্ট ইন দ্য রুম কে অ্যাড্রেস করা দরকার। যে ধরেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে এই একটা আলোচনা কিন্তু ছিল যে হ্যাঁ মানে একটা অংশে প্রগতিশীল মানুষজনের মাঝে এই ভ্রান্তি ছিল যে না বিএনপি কে ভোট দেওয়া দরকার, কারণ বিএনপি ভোট না দিলে যুদ্ধাপরাধী জামাত ক্ষমতায় চলে আসবে, আপনার হচ্ছে প্রগতিশীলতার চর্চা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এই জামাতের রাজনৈতিক আশ্রয়দাতা কারা কারা এদেরকে বাংলাদেশে আনছে এবং ইতিহাস আমাদেরকে কি বলে, এই কোয়েশ্চেনটার জবাব যদি আমরা পাই তাহলে তো আসলে হচ্ছে বিএনপির প্রতি আপনার কোনো এক্সপেকটেশন রাখার দরকার নাই। আপনি আজকে এটিএম আজহারের মতো একজন কুখ্যাত খুনি আপনার সংসদে দাঁড়ায়া বলছে যে 24 না হইলে আমি তো জেলখানা থেকে মুক্তি পাইতে আমরা সংসদ হইতে পারতাম না। এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে তুমি কি আমি কি রাজাকার রাজাকার যে স্লোগানটা দেওয়া হয়েছিল তার মর্মার্থ আসলে কি ছিল। হ্যাঁ, সো আপনি দেখেন যে এই যে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এই ইউনূস রেজিমের যে দেশ বিরোধী অপশক্তিটা ইউনূস রেজিমকে সাপোর্ট দিয়েছে, তারাই আপনার হচ্ছে খোল নলচে একটু পাল্টায়া একটা রিফর্ম স্ট্রাকচারে একটা হচ্ছে ওয়েস্টার্ন কেচুয়ার ডেমোক্রেটিক ফর্মে আসছে, কিন্তু তাতে গুণগত কোনো পরিবর্তন হয় নাই বলেই আসলে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের পজিটিভ চেঞ্জ দেখতে পাচ্ছি না, এবং এই পজিটিভ চেঞ্জের কোনো বার্তাও কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আপনি এই সরকারের তো 1 মাস হয়ে গেছে, আপনি তার পলিসিগুলো যদি দেখেন, আপনি তার কার্যক্রমগুলো যদি দেখেন, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় যদি দেখেন, এবং সর্বশেষ পবিত্র জাতীয় সংসদে এই দেশ বিরোধী অপশক্তি যে ঘৃণ্য আপনার হচ্ছে কার্যক্রম করেছে, এবং খুবই সারপ্রাইজিংলি যখন এই বিএনপি জামাত এনসিপি মানে বিএনপি এবং হচ্ছে এনসিপি তারা রাষ্ট্রপতি ভাষণের সময় হচ্ছে আপনার প্ল্যাকার্ড প্রদর্শন করতেছিল, আপনার হচ্ছে রীতিমতো হচ্ছে অভদ্র আচরণ করতেছিল, তখন তারেক রহমান একবার আমি দেখেছিলাম যে একবার তারেক রহমানের দিকে হচ্ছে ক্যামেরাটা ঘুরেছিল, উনি মুচকি মুচকি হাসছিলেন, অর্থাৎ উনি পুরো জিনিসটা আসলে হচ্ছে তারা উপভোগ করছেন। এই দেশের রাষ্ট্রপতিকে যখন হচ্ছে আপনি এরকম অপমান অপদস্থ করতে পারবেন, তখন সাধারণ মানুষজনের বলার জায়গাটা, আতঙ্কের জায়গাটা আরো তীব্র হয়। সেই কাজটা কিন্তু হচ্ছে এটা নতুন ভাবে করা হয়েছে, এবং এটা যদি আপনি আবার উদাহরণ টানেন, এই রাষ্ট্রপতিদের অপমান অপদস্থ করাও কিন্তু বিএনপি ডিএনএ তে আছে। আপনার জিয়াউর রহমান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বন্দুকের নলের মুখে হচ্ছে আপনার পদত্যাগ করে বাধ্য করেছিলেন, যেটা তার নিজের বঙ্গভবনের শেষ দিনগুলো বইয়ে লেখা আছে। বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা বদরুদ্দোজারকে খালেদা জিয়ার সময়ে রাষ্ট্রপতি থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল, বিএনপি নেতাকর্মীরা তার উপরে হামলা করছিল, উনি রেল লাইন দিয়ে পালায়ে বেড়াইতে হয়েছিল। ঠিক একই কিন্তু পুনরাবৃত্তি, আমরা নাথিং নিউ। সো আপনি যদি কোনো এক্সপেকটেশন কেউ করে, সেই এক্সপেকটেশন তার ভুল জায়গায় আপনি এক্সপেকটেশন করছেন। আপনাদের চোখের সামনেই সবকিছু ছিল, ইতিহাস ছিল, কি আপনার পক্ষের লোক, কে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, কি আপনাকে অন করে, কে দেশের মানুষের সাফারিংসে কাঁদে, এই জিনিসগুলা আপনি বিভিন্ন রকমের কালারফুল আপনার হচ্ছে প্রপাগান্ডা অপপ্রচারে ভ্রান্তির শিকার হয়েছে, এবং যার কারণে পুরো জাতি এবং দেশকে সাফার করতে হচ্ছে। আচ্ছা, এই ভ্রান্তির আমি পলাশ ভাই আমি একটু ইন্টারাপ্ট করি বা আপনার কাছে আসলে ফেরত যেতে চাই এটা নিয়ে। সেটা হচ্ছে যে এই যে ভ্রান্তির কথা বলতেছি আমরা, মানে আমরা দোষ দেই বিএনপি কে, যে বিএনপি জামাতকে পুনর্বাসন করছে, তাই না? এখন এটা তো আসলে মানে পুরোপুরি ঐতিহাসিক বাস্তবতা যদি চিন্তা করে দেখেন, অন্তত আজকে এসে আমরা যখন এনসিপির জন্ম দেখতে পাচ্ছি, আজকে যখন আমরা এবি পার্টির জন্ম দেখতে পাচ্ছি, তখন কি আমরা মানে এটুকু বুঝতে পারি না যে বিএনপি কে আসলে জামাতি জন্ম দিয়েছিল? না ভাই, মানে এটা কিন্তু পুনর্বাসনের কথা না। আপনি যদি স্ট্র্যাটেজিক বিষয়টা দেখেন, যখন বিএনপির ফর্ম হয়েছে, অর্থাৎ সামরিক শাসক থেকে জিয়াউর রহমান যখন রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হইতে চাইলেন, তখনকার বাংলাদেশটা চিন্তা করেন, তখন পর্যন্ত কিন্তু 75 পরবর্তী সময়ে এই যুদ্ধাপরাধী যারা আজকে আপনার হচ্ছে এই বংশে বৃদ্ধি পেয়েছে, তারা সবাই কিন্তু আপনার কেউ পাকিস্তান, কেউ সৌদি আরব, কেউ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছিল। সো এবং তখন পর্যন্ত মুক্তিযুদ্ধ বিরোধী কোনো নেগেটিভ কিন্তু বাংলাদেশে ছিল না। বামপন্থী রাজনীতিবিদরা তখন আওয়ামী বিরোধী রাজনীতি ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী কিন্তু কোনো রাজনীতি ছিল না। সো ওই যে ভ্যাকামটা ছিল, জিয়াউর রহমান তার রাজনীতি উইপন হিসেবে ওই ভ্যাকামটাকে অ্যাড্রেস করেছেন, এবং উনি ওদেরকে সাথে নিয়ে উনি শাহ আজিজুর রহমানকে মন্ত্রী বানিয়েছেন, সবই আত্মস্বীকৃত হচ্ছে রাজাকার, এটা তো নতুন করে বলার কিছু না। সো তারা আসলে হচ্ছে একটা মিউচুয়াল বেনিফিটের মাধ্যমে প্রত্যেকেই সূর্যবীর্যে বড় হয়েছেন। এই সামরিক শাসনের ঊর্ধ্বে ছেড়ে রাজপথে নিয়ে আসার জন্য এটা তার পলিটিক্যাল সাপোর্ট ছিল,
এই এক্সিস্টিং সাপোর্টটা জামাতের ছিল, তারা আসলে মিউচুয়ালি একজন আরেকজনকে অফার করেছে, এবং যার আউটকাম হচ্ছে আজকের এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়, একজন অশীতিপর মুক্তিযোদ্ধা জেলখানায় বন্দী, আর যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুখ্যাত রাজাকার সংসদে বসে আমাদের ইতিহাস ঐতিহ্যকে দমভক্তি করে। ব্যাক টু ইউ আপা। মামুন এবং পলাশ, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম আর কি, যে এই যে বিভ্রান্তির কথা বলি বা আমরা মিথ্যাচারের কথা বলি, প্রোপাগান্ডা খাওয়ার কথা বলি, মানুষের মুখে বলি যে এই অপতথ্য কিন্তু এখন না, অনেকদিন ধরে, সভ্যতার অনেকদিন ধরে এই অপতথ্য খাওয়ানো হচ্ছে এবং মানুষ খাচ্ছে। এটার এখন ওয়েটা হয়তো বদলে গেছে সোশ্যাল মিডিয়ার কারণে। এবং আমরা গত কত বছরে দেখেছি যে আমাদের দেশে যেরকম ভাবে ধর্মীয় প্রচার প্রচারণা হয়েছে, সেই জায়গায় কিন্তু আমাদের সেভাবে সাংস্কৃতিক কার্যক্রম সেভাবে দেখা যায় যে হয়নি, যে কারণে একটা শূন্যতা তৈরি হয়েছে। এবং এই শূন্যতার জায়গা দিয়ে কিন্তু ধর্মের হাত ধরে জামাত ধর্মকে অপব্যবহার করে, জামাত তো সবসময় অপব্যবহার করে, জামাত এবং তার ভাতৃপ্রতিম সংগঠন যেগুলো আছে বিভিন্ন নামে। আমি বলি যে জামাত বিএনপির মধ্যে কখনো কোনো পার্থক্য আমি আমার জীবনে দেখিনি। একটা একটু সফিস্টিকেটেড, একটা একটু এরকম আর কি বিষয়টা। তো এই যে শূন্যতাটা তৈরি হয়েছে, যে সাংস্কৃতিক দেউলিয়াত্ব তৈরি হয়েছে, আগামী প্রজন্মকে, আগামী তরুণ প্রজন্মকে এই সাংস্কৃতিক দেউলিয়াত্ব থেকে মামুন কিভাবে বের করে আনা যায়, ডক্টর রায়হান জামিল কিভাবে বের করে আনা যায়, খুব সংক্ষেপে বলবেন যে কোনো স্পেসিফিক কাজ করার আছে কিনা এই জায়গায়, খুব সংক্ষেপে মামুন এবং ডক্টর রায়হান জামিল বলবেন, তারপর আমি পলাশের কাছে যাব। আমি রায়হান ভাই, আপনি কি আগে বলতে চান? আপনি বলেন ভাই, আচ্ছা, আমি আচ্ছা। যোগ করবো। মানে আপনি যেটা জানতে চাচ্ছেন যে সাংস্কৃতিক ভাবে বা কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি, সেটাই তো? জি, জি। আচ্ছা। তো এখানে মানে সাংস্কৃতিক প্রতিরোধের ব্যাপারটা আসলে এটা নিয়ে একটা বেশ ভালো ডিবেট হয়েছিল আমাদের নিজেদের মধ্যে, যে আমরা এই যে মানে 15 বছরে যে একটা ন্যারেটিভ ছিল, যে আমরা ধরেন হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে বাড়াবাড়ি করছি, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করছি, এটা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিশাল একটা অভিযোগ ছিল যে সবকিছুতেই কেন বঙ্গবন্ধু, সবকিছুতেই। এই যে মানে আপনি দেখেন সারা দুনিয়ার এখন বর্তমান যে কেমিস্ট্রি যেটা চলতেছে জিওপলিটিক্স নিয়ে, বিশেষ করে মানে আমেরিকার তার মানে পরাশক্তি হিসাবে আমেরিকার মানে যে স্থায়িত্ব, সেটা যখন প্রশ্নের মধ্যে পড়ছে, তখন কিন্তু জাতীয়তাবাদ একটা বড় ভূমিকা রাখছে, যে কোন দেশগুলো ভালো কাজ করতে পারছে, কোনগুলো ভালো কাজ করতে পারছে না। এখন এই যে আমাদের এই যে ভারতের মতো দেশ দেখেন, পাকিস্তানের মতো দেশ দেখেন, মানে দুইটা দেশের, আমাদের প্রতিবেশী দেশ দুইটাই, ঠিক আছে, দুইটা দেশের পার্থক্য যদি আপনি দেখেন চিন্তা করে, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। হ্যাঁ, দুইটা দেশেরই পারমাণবিক শক্তি আছে, কিন্তু একটা দেশের মানুষ না খেয়ে মরে, একটা দেশের মানুষ মানে অর্থনীতি বাংলাদেশের চাইতেও 1/3, যেটা একসময় মানে শেখ হাসিনা ক্ষমতায় আসার সময়ও যেটা দ্বিগুণ ছিল, ঠিক আছে, সেখান থেকে আমরা সরে এসেছি। এখন শুধুমাত্র যে আপনি মানে এই ভূ রাজনৈতিক বিষয়গুলো যদি একটু বিশ্লেষণ করে দেখেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা গুরুত্বপূর্ণ আসলে ছিল যে 15 বছরে আমাদের জাতীয়তাবাদ, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে দেখার। এই যে আমেরিকা মানে ইরানে যেই অজুহাত দিয়ে এই যুদ্ধটা করছে ওরা, আমি আসলে সাধারণ মানুষের বোঝার জন্য একটু বলি এই বিষয়টা নিয়ে। যেই অজুহাত দিয়ে করছে, এটা কি? এটা হচ্ছে যে আমেরিকার একটা নিরাপত্তা মানে নিয়ে একটা সংকটের কথা বলছে। ট্রাম্প বারবার এটাই বলার চেষ্টা করছে যে একটা সংকটের কথা বলছে, জাতীয় নিরাপত্তার কথা বলতেছে। এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তাটা কোথায়? আমরা জাতিগত ভাবে আমাদের জাতির যে একটা সংবিধান, সেই সংবিধানকে প্রশ্নবিদ্ধ করা হলো, আমাদের গণভবন লুটপাট করা হলো, আমাদের প্রধানমন্ত্রীকে মানে এমন ভাবে হচ্ছে যে আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করলাম যে তাকে ক্ষমতাচ্যুত করে পুরো দেশের অবকাঠামোগত, প্রশাসনিক এবং মানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনই ভঙ্গুর একটা অবস্থার মধ্যে আমরা নিয়ে গেলাম। এবং এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? মূল কারণটাই তো হচ্ছে যে আমাদের যে ব্যাকবোনটা আসলে মানে আমাদের আসলে যতটা করা দরকার ছিল, আমাদের জাতীয়তাবাদ নিয়ে যতটা ভাবা দরকার ছিল, আমাদের সংবিধান নিয়ে আসলে যতটা গুরুত্ব দেওয়ার কথা ছিল, আমরা তো সেটা করিনি, চর্চাটা সেটা এভাবে করিনি। এই যে আমেরিকাতে এখনো আপনার এই অস্ত্র নিয়ে স্কুলে গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে বাচ্চাদের, তারপরও কেন ওরা ইয়ে করতে পারতেছে না? কারণটা কি? ওদের যেই সংবিধানের প্রতি যে শ্রদ্ধা, ওদের যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, যে অধিকার, সেখান থেকে ওরা বের হতে পারছে না কোনোভাবেই। কারণ এটা পুরো আমেরিকা এখন হচ্ছে কিন্তু এটা দুই ভাগে, মানে একই অবস্থা কিন্তু হচ্ছে যে মানে পুরো
মানে আপনি ইয়ে থেকে দেখেন, ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে একেবারে নিউ ইয়র্ক পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে ডিভাইডেড এই আর্মস বিষয়ে। এবং কিন্তু তারপরও সব দিন শেষে ওদের সংবিধানের প্রতি যে আস্থা, সংবিধানের প্রতি যে শ্রদ্ধা, রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য এই 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 কাঠামোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এখন আমাদের সংস্কৃতির ভূমিকাটা কি? আমাদের সংস্কৃতির ভূমিকাটাই কিন্তু ছিল যে হ্যাঁ, আমরা দেখেছি রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু করেছে। সরকার অনেক ফান্ড দিয়েছে। আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে টাকা ছিল। ঠিক আছে? সবই ছিল। কিন্তু ব্যক্তিগতভাবে আমরা কে কি করেছি? কতটুকু করেছি? আমি কাজী মামুন গত ১৫ মানে এগেইন গত ১৫ বছর যখন বলতে যাই, আমি যখন শেখ হাসিনার সময়, এখন বাংলাদেশ রুদ্ধ হয়ে আছে। এখন বাংলাদেশ আর বাংলাদেশের মতো বাংলাদেশ নাই। সো ওই সময়ে কিন্তু আমরা অতটা দেশ নিয়ে ভাবিনি। এখন যতটা ভাবার চেষ্টা করছি, এখন যতটা মানে আমরা কাজ করছি বা সংস্কৃতির কথা বলবেন যে আমরা এত সিনেমা নাটক হয়েছে। আমরা আসলে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট সিনেমা নাটক দেখেছি যেটা মুক্তিযুদ্ধকে অনার করে বা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অনার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এখনো প্রতি বছর অসংখ্য সিনেমা তৈরি হচ্ছে। তাই না? এই যে আমাদের আত্মত্যাগ, এই যে আমাদের ক্ষয়, মানে এই যে আপনি যদি একটা মানে মানে সহজভাবে চিন্তা করে দেখেন যে একটা জাতির যারা তৈরি করে দিয়েছিল, তাদের প্রতি যদি আপনি শ্রদ্ধা হারিয়ে ফেলেন বা আপনাদেরকে কোনোভাবে বিভ্রান্ত করে ফেলা হয়, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে তখন তো স্বাভাবিকভাবেই আপনি সেটা রক্ষা করার জন্য মানে কোনো চেষ্টা করবেন না, এবং সেটাই হয়েছিল। যখন আমাদের উপর সংবিধানের উপর আঘাত নেমে আসার চেষ্টা করা হলো, আসলো, এবং আমাদের সংবিধান বাতিলের চেষ্টা করা এখনো হচ্ছে নানান ভাবে, মানে এই অধ্যাদেশ সেই অধ্যাদেশ, সেটা করে মানে সংবিধানকে তো আসলে কেউই পালন করছে না, কেউই মেনে চলছে। সংবিধান অনুসারে জামাতের কেউই ইয়েতে যাওয়ার কথা না, পার্লামেন্টে যাওয়ার কথা না। জামাতের প্রত্যেক ৭৭ জন সদস্য বিরোধী দলের প্রত্যেকেই তাদের এমপি পদ হারিয়েছে যেই মুহূর্তে তারা হচ্ছে যে জুলাই সনদে শপথ নিয়েছে, যেটা সংবিধান বিরোধী, সেটা সংবিধান অনুসারে এদের সদস্য পদে থাকার কথা না। এখন এরাই সংসদে গিয়ে বসে আছে। এখন সংস্কৃতি কি করে? সংস্কৃতি আসলে এই পুরো বিষয়, দেশ জাতি একটা মানে ধারণা বা একটা ঐক্যবদ্ধ করার জন্য যে গ্রাউন্ডটা তৈরি করা দরকার, যে হ্যাঁ, আমি কে, বাঙালি, আমার পরিচয় কি, বাংলাদেশী, আমার 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 কাজ কি হবে, আমার ভাষা কি হবে, আমি কিভাবে আচরণ করব, আমি কিভাবে পররাষ্ট্রনীতি ঠিক করবো, সবকিছুর পিছনেই তো আসলে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এবং সংস্কৃতি তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। সো কোথায় আমাদের প্রাইভেট সেক্টর? আমরা ৫ই আগস্টে দেখেছি যে মানে হ্যাঁ, আমরা আমি আমি আপনার কথাটা বুঝতে পেরেছি যে সাংস্কৃতিক যে দেউলিয়াত্বটা তৈরি হয়েছে সেখানে জাতীয়তাবাদের চর্চা করাটা আমাদের কম হয়েছে, আপনি সেটা বলছেন। সে জাতীয়তাবাদের চর্চা বাড়ানোর জন্য আমাদেরকে আমাদের যে বেস লাইন, আমাদের মুক্তিযুদ্ধকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং সেই বিষয়ে আমাদের দক্ষতার সাথে কাজ করতে হবে। ডক্টর রায়হান জামিল, আপনি কি মামুনের এই কথার সাথে একমত? অবশ্যই একমত। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে মহান অর্জন, আমাদের মুক্তিযুদ্ধ, সেটা কিন্তু সাংস্কৃতিক যুদ্ধ হিসাবেও ছিল। এটা যে শুধু আমরা সামরিক যুদ্ধ হিসেবে করেছি সাংস্কৃতিক যুদ্ধ হিসেবেও না, এটা সাংস্কৃতিক যুদ্ধই সত্যিকার অর্থে ছিল। আমরা কিন্তু ধর্মভিত্তিক জায়গা থেকে বেরিয়ে ভাষা ভিত্তিক এবং আমাদের যে সংস্কৃতিগত যে আমাদের ঐক্য, এক একজনের সাথে এক একজনের, ঢাকার সাথে চট্টগ্রামের বা চট্টগ্রামের সাথে কুমিল্লা, সেই জায়গা থেকে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই ধর্মীয় যে বিভাজন সেটার থেকে বেরিয়ে এসে আমরা নতুন রাষ্ট্র গঠন করেছি। ডক্টর রায়হান জামিল। জি। তো ওই যেটা বলছিলাম যে ৭১-এ যেমন এটা ছিল, আমাদের এই ২০২৬-এ এসেও সেটা আরো বড়ভাবেই দেখা দিয়েছে। আমাদের আজকে অনুষ্ঠানের ১ম-এ একজন দর্শক মন্তব্য করেছেন যে ৭১ সালে আমাদের যুদ্ধটা ছিল পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে, আর এখন হয়তো আমাদের যুদ্ধটা পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে। হ্যাঁ, একটা কমেন্ট আমি এখানে দেখছিলাম আমাদের শো এর মাঝখানেই। তো আমার কাছে মনে হয় এর মধ্যে এক অর্থে একটা সত্যতা আছে। আমরা গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের সময়ে আমাদের এই সাংস্কৃতিক অংশটাকে, সাংস্কৃতিক যুদ্ধটাকে, সাংস্কৃতিক কর্মকাণ্ডটাকে যথেষ্ট সামনে তুলে আনতে পারিনি বা আনিনি। আমরা সাংস্কৃতিক চর্চাকে ধরেই নিয়েছি যে নাটক সিনেমার মধ্যে সীমাবদ্ধ, সেটাও আবার হয়তো মুক্তিযুদ্ধর টপিককে বাদ দিয়ে। তো যার ফলাফল জি জি, বুঝতে পেরেছি ডক্টর রায়হান জামিল। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে। পলাশ, খুব সংক্ষেপে বলবেন, আপনি এই মুহূর্তে যে অ্যাক্টিভিজম করছেন দেশের পক্ষে,
আপনি কোন বিষয়ে ফোকাস করে অ্যাক্টিভিজম করছেন? কারণ প্রতিদিন অনেক বিষয় আসে। আপনি কি শুধু প্রতিক্রিয়া দেখানোর মধ্যে সীমাবদ্ধ আছেন? না আপনি ভাবছেন যে না লোচনা আপা আমি এই একটা বিষয়ে আগামী ৫ বছর একই বল মানে লেংথ ঠিক রেখে আমি বোলিং করে যাবো, উইকেট পড়বেই। এ ধরনের কোনো একটা ফোকাস পয়েন্ট আপনার আছে কিনা? না আপা, আমার ফোকাস পয়েন্ট হচ্ছে খুব সিম্পল যে আমরা এটা তো আপনার হচ্ছে অস্বীকার করার সুযোগ নাই যে আমরা স্বাধীনতার ৫৫ বছর পরে এসেও আমি বাঙালি না বাংলাদেশি এই ডিবেট বাংলাদেশে আছে এবং এটা খুব সিলেক্টিভলি একটা গোষ্ঠীগত স্বার্থের কারণে হচ্ছে চলমান আছে। সো আমি বেসিক্যালি আমার অ্যাক্টিভিজমটা খুব সিম্পল। যত ধরনের মানে অপপ্রচার আছে, প্রপাগান্ডা আছে, সেগুলাকে অ্যাড্রেস করে একদম তথ্যভিত্তিক মানুষকে জানানো। কারণ দিন শেষে এই যে আমি সাংস্কৃতিক বিপ্লব বলি, মামুন ভাইয়ের কথাটা খুব জরুরি যে এই দেশে মানুষজন কেন বুঝতে পারলো না যে এই সাংস্কৃতিক বিপ্লবে তার নিজের একটা কিছু করার আছে রেদার দেন গভর্নমেন্ট। আমরা আমাদের জাতীয়তা ঠিক করতে পারছি না, আমরা আমাদের পরিচয় ঠিক করতে পারছি না, আমাদের আজকে দেশের সিদ্ধান্ত বাইরের দেশ নিয়ে নিচ্ছে। সো এটা তো একটা কিউমিউনিটি ফল্ট, এটা শুধুমাত্র কোনো রাজনৈতিক পতন না। সো অ্যাজ এ হোল এই মানুষজনকে আমাদের বুঝতে হবে, লজিক বুঝতে হবে, তথ্যভিত্তিক বিষয়ে জানার চেষ্টা করতে হবে। সো আমার টার্গেট খুব সিম্পল, এটা নেক্সট ৫ বছর বলি ১০ বছর বলি যে আমার সামর্থ্য দিয়ে মানুষজনকে টু দা পয়েন্টে সঠিক জিনিসটা জানানো, যেন মানুষজন তার মতো করে আসলেই একজন বাঙালি হয়ে উঠতে পারে, আসলে একজন প্রকৃত বাংলাদেশী হয়ে উঠতে পারে। এবং যে অপপ্রচার মিথ্যাচার গুলা তাকে এই জায়গা থেকে দূরে সরে রাখছে, রাজনীতি আমার করার জায়গা না, দেশ নিয়ে আমার ভাবার কথা না, সংবিধান তো আমার এরিয়া অফ ইন্টারেস্ট না, এই অংশের যে মানুষটা এবং তারা সংখ্যায় কম না। সো তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী একটু হচ্ছে তথ্যগুলো তাদের সামনে পৌঁছে দেওয়াই হচ্ছে আমার অ্যাক্টিভিজম। এবং আমার মনে করি যে মানুষজনকে সত্যটা তুলে ধরতে পারলে একদিন না একদিন, দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আঙ্গুলের ইশারায় ৭.৫ কোটি বাঙালিকে ইউনাইটেড করেছেন। তো আমরা যদি প্রত্যেকে, এবং কারণটা কি, কারণ উনি হচ্ছে কমিউনিকেট করতে পেরেছিলেন বাঙালির যে যন্ত্রণা, বাঙালির যে নির্যাতন, সেই জিনিসটা উনার মাধ্যমে উনি বের করে নিয়ে আসতে পারছিলেন, বাংলাদেশের চাওয়াটা বের করে নিয়ে আসতে পারছিলেন। আমাদেরকেও আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই জায়গাটাতে অ্যাড্রেস করতে হবে যে মানুষজন যেন স্বতঃস্ফূর্তভাবে বুঝতে পারে তাদের কোন জায়গায় তারা ভ্রান্তির মাঝে ছিল, এবং এটা বুঝাইতে পারলে সত্যটা সাধারণ মানুষ নিজেরাই খুঁজে নিতে পারবে। সো আমার অ্যাক্টিভিজম একদম টু দা পয়েন্টে সেই জায়গায়। ধন্যবাদ পলাশ। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে। দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন, আমাদের কথা শুনেছেন বা রেকর্ডেড ভার্সন শুনবেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আমি একটা কথা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তার দীর্ঘ সংগ্রামের জীবনের বিনিময়ে বাংলাদেশ নামক যে রাষ্ট্র সেটা অর্জন করেছেন এবং স্বপ্নের সোনার বাংলা নির্মাণের স্পষ্ট রূপরেখা কিন্তু তার ছিল। কিন্তু বাস্তবায়নের সময় তিনি সেভাবে পাননি, কারণ ঘাতকের বুলেট তার প্রাণ কেড়ে নিয়েছে। শেখ হাসিনা তার ১৫ বছরের নিরবিচ্ছিন্ন শাসনামলে যে গভীর প্রজ্ঞা এবং মমতায় বাংলাদেশকে গড়ে তুলেছেন, বহুমুখী নিরাপত্তা বলয় দিয়েছেন, সেজন্য আমরা বলি যে শেখ হাসিনা বাংলাদেশের সত্যিকার অর্থে লাইফ লাইন। তিনি যা করেছেন এই রাষ্ট্রের জন্য কাউকে নতুন কিছু করার নেই। শুধু তার কাজগুলো যদি আমরা টিকিয়ে রাখতে পারি তাহলে কিন্তু বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে টিকে থাকে। এবং আমি এই কথাটা প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, যখন যেখানে আমার সুযোগ হয়। শেখ হাসিনা বাংলাদেশের নারীদের জন্য যা করেছে, বাংলাদেশের নারীরা কয়েক প্রজন্মে এটার দান কখনো, এই ঋণ কখনো শোধ করতে পারবে না। কিন্তু যে কৃতজ্ঞতা বাংলাদেশের নারীরা দেখিয়েছে সেটার ফলাফল সমগ্র বাংলাদেশ আজকে ভোগ করছে। এই নারীদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের ভুল শোধরান, বাংলাদেশকে আবার ঘুরে দাঁড়াতে সহায়তা করেন, বাংলাদেশকে ভালোবাসেন, নিরাপদে থাকেন এবং দেশের জন্য কাজ করেন। আজকে এই পর্যন্ত বিদায়। আবার দেখা হবে, আবার কথা হবে জয়যাত্রার অনুষ্ঠানে। কাজী মামুন, পলাশ এবং ডক্টর রেহান জামিল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপা। আজকে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।